অনাদি হালদার তার বাড়িতে বসে দুপুরে খাওয়া দাওয়া করছিল, আর তার স্ত্রী চামেলি হাত পাখা দিয়ে তাকে বাতাস করছিল। খেতে খেতে অনাদি হঠাৎ করে তার স্ত্রীকে বলল, জানো গিন্নি, হরনাথ চক্রবর্তী একবারে বাজিল। আসলে আমারই ভুল। বাবার ওই একটাই তো জমি সম্বল ছিল, সেটাও আমি বন্ধ করে গেলাম ওই হরনাথের কাছে। তুমি বলো গিন্নি, আমি তো একটু একটু করে সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এখন ও সেটা মানতেই চাইছে না, আবার টাকা চাইছে। উল্টে আমাদের নামে মামলা পর্যন্ত করে দিয়েছি। 3 মাসের মধ্যে টাকা না দিতে পারলে জমিটা নাকি দখল করবে বলেছি। আমিও দেখবো কেমন করে দখল করে। ওরা খুব বড় লোক, আমরা কি ওদের সঙ্গে পেরে উঠবো? পারি আর না পারি, এর শেষ থেকে আমি ছাড়বো। মামলা করেছে বলে কি আমি ভয়ে পিছিয়ে যাব? অনাদির ছোট্ট সংসার, সে তার স্ত্রী চামেলি আর তার একমাত্র আদরের ছেলে মানিক। অনাদি তাদের গ্রামেরই একটা মিষ্টির দোকানে কাজ করত। সেখানে কাজ করে বেশ কিছু টাকাও সে জমিয়েছিল, কিন্তু হরনাথ চক্রবর্তীর সাথে মামলা লড়তে গিয়ে এই কয়েক মাসে সে যা জমিয়েছিল তার সবই খরচ হয়ে যায়। উল্টে অনাদি মামলাও হেরে গেল, কারণ সে যে টাকা ফেরত দিয়েছিল তার কোনো কাগজপত্রই তার কাছে ছিল না। উল্টে সে হরনাথ চক্রবর্তীর কাছ থেকে যে জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল তার কাগজপত্র হরনাথ চক্রবর্তীর কাছে ছিল। মামলায় হেরে গিয়ে অনাদির মন মেজাজ একদম ভালো নেই। সে 2-3 দিন বাড়ির বাইরেই বের হলো না। অনাদির স্ত্রী তাকে অনেক করে বোঝালো হরনাথ চক্রবর্তীর কাছে গিয়ে একবার কথা বলতে। কি গো, এভাবে মন খারাপ করে ঘরে বসে থাকলে হবে? না গিন্নি, কিছুই আর ভালো লাগছে না। এই দুনিয়ায় সত্যের জয় কি হবে না গিন্নি? তুমি বরং একবার হরনাথ বাবুর কাছে যাও, দেখোই না উনি কি বলেন। তা না হয় যাচ্ছি, তবে মনে হয় বিশেষ কোনো সুবিধা হবে না। সেই মতো অনাদিও হরনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলতে গেল। সেই সময় হরনাথ বাবুর বাড়িতে গ্রামের আরো বেশ কয়েকজন ছিল। অনাদি হরনাথ বাবুর কাছে গিয়ে বলল, হরনাথ বাবু, দয়া করে আমার জমিটা আমায় ফিরিয়ে দিন। আমার জমিটা আপনি দখল করবেন না। তাই? আচ্ছা আচ্ছা, তাই দখল করব না। তুই আমার সাথে একটু এদিকে আয় তো। তারপর হরনাথ বাবু অনাদিকে একটু আড়ালে নিয়ে গিয়ে কি জানি সব বলল, তাতে অনাদি প্রচন্ড রেগে গেল। সে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হরনাথ চক্রবর্তীর গালে। ছি হরনাথ বাবু, ছি! আপনি এত নীচ লোক আমি কল্পনাও করতে পারিনি। আর একবার যদি এসব কথা আমি শুনি, তাহলে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক সেই ঘটনাটা দেখল। হরনাথ চক্রবর্তীর একটু দাপট রয়েছে এলাকায়। এতগুলো লোকের সামনে তার গালে একটা সজোরে চড় বসিয়ে দিয়েছে অনাদি। রাগে ফুঁসতে লাগলো হরনাথ চক্রবর্তী। রাগে একেবারে লাল হয়ে হরনাথ বাবু বলল, তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারলি? এর শেষ কিন্তু আমি দেখেই ছাড়বো। আর কালকে আমি তোর জমি দখল করে নেব। আমি তোর অবস্থার শেষ দেখে ছাড়বো। তুই সাপের লেজে পা দিয়েছিস অনাদি, ও বল তোকে খেতেই হবে। অনাদি মন মরা হয়ে বাড়ি ফিরল। তার
তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করলো, কি গো, কি হলো? বললাম তো সব কিছু হবে না, বাদ দাও, সব বাদ দাও। অনাদি আর কিছুই বলল না। সে ঘরের ভেতরে চলে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অনাদির কিছুই আর ভালো লাগে না। ছেলেকে অনেক শখ করে একটা টোলে ভর্তি করেছিল অনাদি, কিন্তু বেশ কয়েক মাস সেই টোলের মাইনে দিতে না পারায় মানিকের পড়াশোনা বন্ধ হয়ে যায়। জমিও গেল, জমানো টাকাও গেল। অনাদি এতটাই মনমরা হয়ে গিয়েছিল, রোজ সে কাজেও যেত না, চুপ করে ঘরে বসে থাকত। হঠাৎ একদিন রাত থেকে একটা অজানা রোগে আক্রান্ত হলো অনাদি। বিছানা থেকে উঠতে পারছে না অনাদি। ডাক্তার, কবিরাজ সব ডাকা হলো, কিন্তু কিছুতেই কেউ তার রোগ ধরতে পারছে না। শুধু যে গ্রামের ডাক্তার তা নয়, পাশের গ্রাম থেকেও ডাক্তার এসে অনাদিকে পরীক্ষা করে গেল, কিন্তু অনাদি আর ভালো হলো না। দিনকে দিন তার শরীর শুকিয়ে যেতে লাগলো। এই অবস্থায় একদিন তাদেরই পাশের বাড়ির একজন মহিলা চামেলিকে বলল, অনেক কিছুই তো করে দেখলে বৌমা, কিছুতেই তো কিছু হলো না। আমার বাপের বাড়ির এলাকায় একজন মস্ত বড় তান্ত্রিক আছে, উনি নাকি খুব ক্ষমতাবান। একবার গিয়েই দেখো না, যদি কিছু সুরাহা হয়। চামেলি তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর সে গিয়ে পৌঁছায় ওই তান্ত্রিকের কাছে। একটা অশ্বত্থ গাছের নিচে বসে তান্ত্রিক তখন ধ্যানমগ্ন। চামেলি হাত জোর করে বিনয়ের সাথে তাকে বলল, বাবা, বাবা, আমার স্বামীকে আপনি বাঁচান বাবা। কি একটা অজানা রোগে সেই কবে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে। ওকে আপনি দয়া করে ভালো করে দিন। আমার যে স্বামী ছাড়া আর কেউ নেই। সব শুনে তান্ত্রিক বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর অবশেষে চোখ খুলল। তারপর বলল, আমাদের হাতে সব কিছু থাকে না রে মা। আমি একজন তান্ত্রিক হয়েও বলছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষমতা কাজ করে না। তুই বরং তোর স্বামীকে নিয়ে শহরে যা, সেখানে গিয়ে ভালো ডাক্তার দেখা। আমি তোর স্বামীর ভবিষ্যৎ দেখেছি। শহরে গিয়ে ভালো ডাক্তার দেখালে তোর স্বামী আবার সেরে উঠবে, কিন্তু তার জন্য তোকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে। যা, গিয়ে ব্যবস্থা কর। তারপর যত তাড়াতাড়ি পারিস ওকে নিয়ে শহরে চলে যা, দেখবি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। একরাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলো চামেলি। টাকা এখন সে পাবে কোথায়? যা টাকা ছিল তার সবই তো এতদিনে শেষ। সন্ধ্যার সময় বাড়ির বাইরে উঠানে বসে আছে চামেলি। সে ভাবতে থাকে কি করে তার স্বামীকে সে কলকাতায় নিয়ে যাবে, কি করে জোগাড় করবে এতগুলো টাকা। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে হরনাথ চক্রবর্তীর কথা। তাকে টাকা চাইলে কেমন হয়, সে
সে কি এই অবস্থাতে টাকা দেবে না? লোকটা যতই খারাপ হোক, সে কি এই অবস্থাতে তাকে ফিরিয়ে দিতে পারবে? সে যাই হোক, একবার চাইতে তো অসুবিধা নেই। চামেলি আর দেরি করে না, সে বেরিয়ে পড়ে হরনাথ চক্রবর্তীর বাড়ি যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই হরনাথ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় চামেলি। হরনাথ বাবু তখন একাই ছিল। চামেলি তার কাছে গিয়ে বলল, কর্তাবাবু, আমার যে খুব টাকার দরকার। আমার স্বামীকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে। আহা, কাঁদে না, কাঁদে না। তোমার মতো সুন্দরীর কি কাঁদতে আছে? দেখো দেখো, কত সুন্দর মুখটা। কাঁদলে একদম ভালো লাগে না। কত টাকা লাগবে তোমার বলো? আমি দেবো। আগে কর্তাবাবু 10,000 টাকার মতন লাগবে। ব্যাস, এইটুকু টাকার জন্য কেউ কান্নাকাটি করে? আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। শুধু আজকের রাতটা তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। শরীরটা কেমন ম্যাজ করছে। আজ রাতটা আমার কাছেই থাকবে আর আমার সেবা করবে। এসব আপনি কি বলছেন কর্তাবাবু? সত্যি লক্ষ্মী, 10,000 টাকা কি এমনি এমনি চলে আসে? তোমার স্বামীকে ভালো করতে হবে না? কি এমন চেয়েছি তোমার থেকে? ভেবে দেখো, তোমার কাছে তোমার স্বামীর জীবন আগে না তোমার এই ঢং? লজ্জা, ঘৃণা, রাগে ফুঁসতে থাকে চামেলি, কিন্তু কিছুই বলতে পারে না। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে চামেলি। বাড়ি ফিরে এসে চামেলি তার স্বামীর কাছে যায়। অনাদি তাকে দেখে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো, তাহলে দেখবে তুমি ঠিক হয়ে যাবে। কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে? কিন্তু টাকা কোথায় পাবে? সে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করব। বাজে কথা বলো না, সত্যি করে বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? এরপর চামেলি তার স্বামীকে সব ঘটনা খুলে বলে। বিছানায় শয্যাশায়ী অবস্থাতেও অনাদির শরীর যেন রাগে ভরে ওঠে। সে তার স্ত্রীকে বলে, খবরদার, ওই হরনাথের কাছে তুমি আর একদম যাবে না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমার হাতে আর বেশি সময় নেই। আমার কিছু হয়ে গেলে তুমি খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। কথাটা কিন্তু মনে রেখো, মৃত্যুর পরই তুমি চলে যাবে। আর 1 বছরের মধ্যে এখানে কিন্তু ফিরে আসার চেষ্টা করবে না। আর একটা কথা বলি, শোনো। পরের দিন মাঝরাতেই অনাদির মৃত্যু হয়। সকালবেলা তার বাড়ির সামনে অনেক ভিড় জমল বটে, কিন্তু এই অজানা মারণ রোগে তার মৃত্যু হয়েছে বলে কেউই আর সাহস করে তাকে শ্মশানে নিয়ে গেল না। একে একে সবাই সেখান থেকে চলে গেল। অনাদির ছেলে তখনও অনেকটাই ছোট, সে এইসবের কিছুই বুঝতে পারল না। কিন্তু চামেলি তো তার স্বামীর মৃতদেহকে এইভাবে ফেলে রেখে চলে যেতে পারে না।
এমনকি তার স্বামীর মৃতদেহ সৎকার করার জন্য যে টাকার প্রয়োজন সেটাও চামেলির কাছে নেই। তাও সে একবার শেষ চেষ্টা করার জন্য গ্রামের শ্মশানের দিকে যায়। শ্মশানে পৌঁছে চামেলি ডোমকে বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দয়া করে আমার স্বামীর মৃতদেহটা সৎকার করে দিন। কিন্তু মৃতদেহ সৎকার করতে গেলে কাঠ, ঘি এসবের তো প্রয়োজন আছে, সেগুলো পাবো কোথায়? কিন্তু কোথা থেকে পাবো আমি এত টাকা? দেখো না একটু চেষ্টা করে, গ্রামের লোকেদের কাছে গিয়ে বলো। আমার স্বামী এক অজানা রোগে মারা গেছে, তাই গ্রামের কেউ আর ধারে কাছেই আসছে না, আর তারা করবে আমায় সাহায্য। এখন এখন তুমিই একমাত্র আমার ভরসা দাদা। দাদা ডাক শুনে ডোমের মনটা একটু নরম হলো। হ্যাঁ, একটা উপায় আছে। মৃতদেহটাকে নিয়ে ওই শ্মশানে মাটি চাপা দিতে হবে। বলো, তুমি রাজি তো? তবে তবে তাই করো দাদা, তাই করো। ডোম চামেলির সাথে গিয়ে অনাদির মৃতদেহটাকে শ্মশানে নিয়ে আসে। তারপর মাটি খুঁড়ে মৃতদেহটাকে চাপা দেয়া হয়। পরদিন সকালে গ্রাম ছেড়ে চামেলি চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। ঠিক তখনই হরনাথ আর তার চেলা চামেলির বাড়ির সামনে এসে হাজির। বৌমা, ও বৌমা, বাড়িতে আছো? ডাক শুনতে পেয়ে চামেলি বাইরে আসে। এই সময়ে কি আর বলবো, শেষকালেও অনাদির সৎকার্যটা হলো না। বৌমা, তুমি আমাকে তো একবার জানাতে পারতে, না হয় আমি সমস্ত খরচ বহন করে অনাদির শেষ কার্যটা করতাম। দেখো, এক সময় আমাদের জমি জমা নিয়ে একটু গন্ডগোল হয়েছে বটে, কিন্তু ওসব কথা আমি আর মনে রাখিনি, আর তুমিও মনে রেখো না। এই না বৌমা, এই টাকাটা রাখো, প্রয়োজন পড়লে আমি আরো দেব। ক্ষমা করবেন, ও টাকা আমি নিতে পারবো না। আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। আমার এখন মন মেজাজ ভালো নেই, দয়া করে আমাকে একা ছেড়ে দিন। ঠিক আছে, তবে কোনোদিন যদি আমাকে প্রয়োজন বলে মনে হয়, এসো আমার ঘরে। আর আমি যেটা বলেছিলাম সেটা একটু ভেবে দেখো। তোমার এই অমূল্য যৌবন বৃথায় নষ্ট করে দিও না। হরনাথের কথা শুনে চামেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। চল রে মদনা, চল চল। হরনাথ বাবুর গ্রামে একটা সম্মান ছিল, ব্যাপারটা হরনাথ বাবুর জন্য মোটেও ভালো হবে না, তাই সেখান থেকে তারা দুজনে চলে গেল। দুপুরের একটু পরে চামেলি তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। পাশের গ্রামে যে তান্ত্রিকের কাছে চামেলি তার স্বামীর রোগ ভালো করার জন্য গিয়েছিল, সেই তান্ত্রিককে একদিন সকালবেলা গ্রামের কিছু লোক উদ্ধার করলো একটা গাছের ডাল থেকে। সেখানে মৃত অবস্থায় ঝুলছিল ওই তান্ত্রিক। ওই গাছটার নিচেই বসে সে ধ্যান করত, কিন্তু অদ্ভুতভাবে তার মাথাটা কেউ যেন ঘুরিয়ে পেছন দিকে করে দিয়েছে, আর
তারপরই ঝুলিয়ে দিয়েছে গাছের ওপর। প্রথমে গ্রামের লোকেরা ব্যাপারটাকে ততটা গুরুত্ব না দিলেও পরে লোকের মুখে মুখে আলোচনা হতে থাকে। কানু বলে একজন চাষি নাকি তখন ওই মাঠেরই পাশের জমিতে কাজ করছিল। সে নাকি সব কিছু দেখেছে। এরপর গ্রামের লোকেরা গিয়ে হাজির হলো কানুর বাড়িতে। সে তো একেবারে ভয়ে জুবুথুবু হয়ে গেছে, বাড়ির বাইরেই পা রাখছে না সে। সবাই মিলে অনেক করে ডাকাডাকির পর বেরিয়ে এলো কানু। তাকে একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা কানু, তুমি নাকি দেখেছো ওই তান্ত্রিক কিভাবে মারা গেছে? বলো ভাই বলো। হ্যাঁ ভাই বলো, সব খুলে বলো তো। ভয়ে ঠক ঠক করে কাঁপছে কানু। ওই সাধু বাবা তো ওই গাছের নিচেই বসে থাকতো। ওর পাশে আমার একটা জমি আছে, সেখানে আমি ওই দিন চাষের কাজ করছিলাম। কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। পাশের মাঠের নিমাই বলাই সবাই যারা যারা ছিল সবাই বাড়ি চলে যেতে লাগলো। তখনও খানিকটা আলো ছিল, আমার কাজও পড়ে রয়েছে, তাই আমি ভাবলাম যতটা এগিয়ে রাখা যায় আর কি। তা আমি কাজ করছি, হঠাৎ করে সাধু বাবা দেখলাম উঠে দাঁড়ালো। তারপর ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো, আর তখনই একটা কালো ছায়া মূর্তি প্রকট হলো। কোথা থেকে যে এলো তা আমি জানি না। সাধু বাবার মাথাটা কালো ছায়া মূর্তিটা দুহাত দিয়ে মুচড়ে দিল। এই দৃশ্য দেখা মাত্রই আমি সেখান থেকে দৌড়ে চলে এসেছি। এই কথা শোনা মাত্রই গ্রামের সব লোক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারা এতক্ষণে ব্যাপারটা বুঝেছে যে সাধু বাবাকে যে মেরেছে সে কোনো মানুষ নয়, সে একটা পিশাচ। হরনাথ চক্রবর্তীর ছেলের একবার খুব অসুখ হয়েছিল, তখন ওই সাধু বাবাই তাকে বাঁচিয়েছিলেন। হরনাথ বাবুর ছেলে সহজ এখন পুরোপুরি সুস্থ। তার বাবার অগাধ টাকা পয়সা, তাই ছেলে একেবারে বেয়াদব হয়ে পড়েছে। সকাল থেকে সে মদে ডুবে থাকে, আর রাত হলেই বাইজি নাচ দেখতে যায়। এইভাবেই তার দিন কাটে। সাধু বাবার মৃত্যুর খবরটা হরনাথ চক্রবর্তীর কানেও গিয়েছিল। সে তার ছেলে সহজকে ডেকে বলল, সহজ, কিভাবে তুমি তোমার জীবনটা ফিরে পেয়েছো তা কি তুমি ভুলে গেছো? যে সাধু বাবার দয়ায় তোমায় বাঁচিয়েছিলাম, তিনি কিন্তু এখন আর বেঁচে নেই। শোনা যাচ্ছে কোনো এক পিশাচের হাতে নাকি তিনি মারা গেছেন। তুমি একটু সাবধানে থেকো বাবা। হ্যাঁ, পিশাচ? হ্যাঁ, আমাদের গ্রামে আবার পিশাচ কোথা থেকে এলো? হ্যাঁ, ভুলে যেও না, আমার শত্রু অনাদি কিছুদিন আগেই মারা গেছে। আর সে কিভাবে মারা গেছে সেটা কিন্তু তুমি ভালোভাবেই জানো। এমনকি তার মৃতদেহের সৎকার্য পর্যন্ত করা হয়নি। হতে পারে সেই মৃত্যুর পর পিশাচ রূপ ধারণ করে ওই সাধু বাবাকে হত্যা করেছে। হরনাথ চক্রবর্তীর পাশেই দাঁড়িয়েছিল তার চেলা মদনা। সমস্ত ভালো মন্দ কাজে সে হরনাথ বাবুকে সাহায্য করত। এমনকি অনাদির জমিও জোর করে দখল করার বুদ্ধিটা ওই মদনাই দিয়েছিল।
আর তার ঘরে যে একজন সুন্দরী স্ত্রী রয়েছে সে খবরটাও হরনাথ বাবুকে এনে দিয়েছিল ওই মদনা। হরনাথের অনাদির স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি ছিল সে কথা বুঝতে পেরেই অনাদি তার স্ত্রীকে তার বাপের বাড়ি চলে যেতে বলে। আবার একবার সে ফিরে এসেছিল, তারপর আবার চলে যায়। কেন সে এসেছিল সে কথা কেউই জানে না। কথা কথা অনাদির বউ ফিরে এসেছে। তাই নাকি রে? আরে আমি তো জানতাম এ প্রস্তাবে রাজি না হয়েও পারবে না। যতই হোক ভরপুর যৌবন। মদনা হন্তদন্ত হয়ে সন্ধ্যায় হরনাথ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে বলল, কথা কথা পাখি তো উড়ে গেল। উড়ে গেছি? কোন পাখির কথা বলছিস রে? আগে আগে ওই অনাদির বউ চলে গেছে মানে? খোঁজ নিতে গিয়ে দেখি ঘরে তালা বন্ধ। আরে আমি ভেবেছিলাম ও আমার প্রস্তাবে রাজি হয়ে গ্রামে ফিরে এসেছি। হায় 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 হায়। আগে তেমনটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু পাখি তো উড়ে গেছে। এই কথা শুনে হরনাথের চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু এখন আর কিছুই করার নেই। মদনা সেখান থেকে চলে গেল। গ্রামের নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরতে লাগলো মদনা। মদনা বাড়িতে একাই থাকে। তার স্ত্রী গত হয়েছে আজ 5 বছর হলো। কিছুক্ষণের পরেই বাড়ি পৌঁছে যায় সে। এতটা পথ হেঁটে এসেছে তাই ক্লান্ত হয়ে পড়ে মদন। ঘরের ভেতরে সে একটু জিরিয়ে নিচ্ছিল। এমন সময় তার বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ল। মদনা এসে দরজা খুলল, কিন্তু কি আশ্চর্য, কাউকেই সে দেখতে পেল না। সে আবার ফিরে গিয়ে বসতে গেল তার আগের জায়গায়। এমন সময় জানালাগুলো দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে লাগলো। মদনা এবার একটু ভয় পেয়ে গেল। নিজের মনে মনেই প্রশ্ন করলো মদনা, এ আবার কি? হঠাৎ করে জানালাগুলো সব খুলে গেল। কিন্তু এই প্রশ্নের উত্তরে কোথা থেকে যেন এক ছায়া মূর্তি প্রকট হলো মদনের ঘরে। কালো ছায়া মূর্তিটা উত্তর দিল, হিরে মদনা, আমার এত বড় সর্বনাশ করে তুই তো বেশ ভালোই আছিস। ছায়া মূর্তিটাকে দেখা মাত্রই মদনের পা হাত কাঁপতে শুরু করলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 তুমি? হ্যাঁ, অনাদি। অনাদি? নামটা শোনা মাত্রই মদনা চমকে উঠল। আমার বাড়ির সামনে 5 সুপারি হলুদ পড়া তুই রেখেছিলি না? তুই হরনাথের কানে তুলেছিলি আমার স্ত্রীর কথা। তারপর থেকেই হরনাথ আমার স্ত্রীর দিকে পুনচরে দেখতে শুরু করেছে। আমি
কাউকে ছাড়বো না, কাউকে না, তোকেও না। এবার মদনার বিকট আর্তনাদ শোনা গেল। সেই আর্তনাদ শুনে আশেপাশের লোক ছুটে এসে দেখল মদনা মৃত অবস্থায় তার ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তার ঠিক কপাল বরাবর কেউ যেন একটা ধারালো ছুরি মেরেছে। তাকে দেখে গ্রামের সবাই ভয়ে শিউরে ওঠে। ওই রাতেই ঘটল আর এক ঘটনা। হরনাথ তার ঘরে শুয়েছিল। হঠাৎ করেই তার ঘরে যেন তীব্র ঝড় প্রবেশ করল। হরনাথ কিছুই বুঝতে না পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর তার ঘরে প্রকট হলো সেই ছায়া মূর্তিটা। হরনাথ, এ হরনাথ। কে কে কথা বলে? কে? অনাদি রে, অনাদি। তুই যে জঘন্য কাজ করেছিস আমার সাথে, তার বদলা আমি নেবই। এই কাজে তুমি যারা সাহায্য করেছিল তাদের দুজনকে আমি মেরে ফেলেছি। এবার তোর ছেলেকে মারবো, তারপর তোকে। আস্তে আস্তে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঝড় এবার বন্ধ হয়ে গেছে, কিন্তু ভয়ে হরনাথ জড়সড় হয়ে বসে বসে কাঁপছে। পরদিন সকালেই হরনাথ পাশের গ্রামে গেল এক তান্ত্রিকের সাথে দেখা করতে। বাবা বাবা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমায় বাঁচান, আমায় বাঁচান বাবা, আমায় বাঁচান। তোর কপালেই আমি দেখতে পাচ্ছি তুই অনেক পাপ কাজ করেছিস। যা যা, ভাগ এখান থেকে, আমি তোর কোনো উপকার করতে পারবো না। হরনাথ আকুতি মিনতি করে হাত জোর করে কাঁদতে শুরু করলো। বাবা, ওর পিশাচ আমার ছেলেকে হত্যা করবে বলছে বাবা। আপনি আপনি দয়া করে আমার ছেলেকে বাঁচান বাবা। কিন্তু ওই পিশাচ তোর এবং তোর ছেলেরই বা ক্ষতি করতে চাইছে কেন? এর তো নিশ্চয়ই কিছু একটা কারণ রয়েছে। আমি জানি না বাবা, সে কেন আমার ক্ষতি করতে চাইছে। বেঁচে থাকাকালীন জোরপূর্বক আমি তার জমি দখল করে নিয়েছিলাম। তুই যদি জমি ফিরিয়ে দিস তাহলে আমি তোর একবার সাহায্য করার চেষ্টা করে দেখতে পারি। সে জমি আমি ওর স্ত্রীকে ফিরিয়ে দেবো। আপনি আমার ছেলেকে বাঁচান বাবা। তান্ত্রিক হরনাথকে সাহায্য করতে তার বাড়িতে এসে উপস্থিত হল। তান্ত্রিক সন্ধ্যাবেলা হরনাথের বাড়ির সামনে একটা হোম করল। হোম সম্পন্ন হওয়ার পর তান্ত্রিক তার আসন ছেড়ে হরনাথের কাছে এসে তাকে বলল, ও কোনো সাধারণ পিশাচ নয় রে, ওর সাংঘাতিক ক্ষমতা। আমি তা টের পেয়েছি। ওকে বিনাশ করার কেবল একটাই উপায় রয়েছে, ওর দেহটা মাটি খুঁড়ে বের করে আগুন দিতে হবে। ওর মৃতদেহটা কোথায় আছে জানিস? আমি জানি না বাবা, তবে আমাদের শ্মশানের যে ডোম, সে জানে। সেই মৃতদেহটা মাটিতে পুঁতেছিল। ওই ডোমের কাছে আমাকে এক্ষুনি নিয়ে চল। আর শোন, তোর ছেলের জন্য এখন এই বাড়ি কিন্তু নিরাপদ নয়, তাই ওকেও আমাদের সঙ্গে নিস। হরনাথ ভয় পেয়ে তার ছেলেকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের সঙ্গে বেরোলো ডোমের খোঁজে। অন্ধকার মেঠো পথে
লণ্ঠন জ্বালিয়ে তারা চলেছে। ডোমের বাড়ি পৌঁছে হরনাথ হাঁক দিল। ভান্ডারি, 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 বাড়িতে আছিস? দরজাটা খোল। আরে 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 কর্তামশাই, এখন এ সময় কিছু দরকার নাকি? আরে তান্ত্রিক বাবা আপনার সাথে? আজ থেকে বেশ কিছু মাস আগে তোমাদেরই গ্রামের একজন কে যেন, অনাদি হালদার, তার মৃতদেহটা কোথায় কবর দিয়েছিলে? সে তো আমাদের শ্মশানের পাশে পড়ে থাকা একটা জমিতে পুঁতে দিয়েছিলাম। কিন্তু কেন এখন এই কথা জিজ্ঞেস করছেন কেন? অনাদির আত্মা মুক্তি পায়নি। সে পিশাচ রূপ ধারণ করে হরনাথ এবং হরনাথের ছেলের ক্ষতি করতে চাইছে। এর আগে তোমাদের গ্রামে যে তান্ত্রিক বাবা থাকতো, তাকে ওই পিশাচই হত্যা করেছে। তুমি এখনই আমাদের ওই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে অনাদির মৃতদেহটা তুমি পুঁতেছিলে? কথাগুলো শুনে ভান্ডারি একটু ভয় পেয়ে গেল, কিন্তু সে যে জাতে ডোম, ভয় পেয়েছে সেটা লোককে বুঝতে দিলে চলবে না। তাই সে তান্ত্রিক বাবাকে বলল, আমি কিন্তু আপনাদের ওই জায়গাটা দেখিয়ে দিয়েই চলে আসবো। আমার শরীরটা খুব একটা ভালো না। এরপর তারা চারজন মিলে সেই দিকে রওনা দিল যেখানে ভান্ডারি পুঁতেছিল অনাদির মৃতদেহটা। একসময় ভান্ডারি তাদেরকে শ্মশানের পাশ দিয়ে একটা জায়গায় নিয়ে এলো। জায়গাটা ঘাসে পরিপূর্ণ। ওই ঘাসে পরিপূর্ণ জায়গাটা দেখিয়ে ভান্ডারি বলল, এই যে এইখানে পুঁতে দিয়েছিলাম। হঠাৎ করেই ওই জায়গায় ঝড়ের গতিতে হাওয়া বইতে শুরু করলো। তারপর একটা কালো ছায়া ওদের চারজনকে গোল গোল করে ঘুরতে শুরু করলো। তান্ত্রিক বাবার বুঝতে অসুবিধা হলো না এই ছায়া কার। তারপর সেই কালো ছায়া এক জায়গায় স্থির হয়ে বিকট অট্টহাসি করতে শুরু করলো। এরপর ছায়া মূর্তিটা দুহাত বাড়িয়ে তান্ত্রিকের সামনেই হরনাথের ছেলের গলা টিপে ধরল আর মাটি থেকে বেশ কিছুটা ওপরে তুলে ধরল। তান্ত্রিক বাবা তখন মন্ত্র পড়তে শুরু করলো ওই অনাদির আত্মাকে বশ করার জন্য, কিন্তু তার মন্ত্রে কোনো কাজই হলো না। অসম্ভব! এই মন্ত্র বলে আমি কত পিশাচকে কাবু করেছি, কিন্তু কিন্তু একে কেন পারছি না? এই দৃশ্য দেখা মাত্রই ভান্ডারি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হরনাথ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হরনাথের ছেলের দেহ থেকে যখন প্রাণ ভোমরা বেরিয়ে গেল, তখন ছায়া মূর্তিরা তার দেহটা ছুঁড়ে ফেলে দিল তান্ত্রিকের পায়ের কাছে। তারপর বলল, তুই আমাকে মারতে চাস? পারবি না, পারবি না। এই তুই জানিস আমার কত ক্ষমতা? তুই যতই শক্তিশালী হোস না কেন, তুই এক পিশাচ। আর তোকে বিনাশ করার উপায় কিন্তু আমি জানি। তোর মৃত কঙ্কাল জ্বালিয়ে আমি তোর বিনাশ করব, আর তুই এই কাজে আমাকে বাধা দিতে পারবি না। তান্ত্রিকের এই কথা শুনে ছায়া মূর্তিটার হাসির কোনো রূপ পরিবর্তন হলো না। তা দেখে তান্ত্রিক একটু অবাকই হলো। আমি ওর কঙ্কালে আগুন দিয়ে বিনাশ করব, এ কথা শুনে ও হাসছিল কেন? তারপর ছায়া মূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। এরপর তান্ত্রিক
পাশে পড়ে থাকা কোদাল নিয়ে অনাদির কবরের মাটি নিজেই খুঁড়তে শুরু করলো। মাটি প্রায় অনেকটাই খোঁড়া হয়ে গেছে। এমন সময় হরনাথের জ্ঞান ফিরল। সে উঠেই পাশে পড়ে থাকা তার ছেলের মৃতদেহটা দেখে কাঁদতে শুরু করলো। বাবা 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 বাবা, ওই পিশাচ আমার ছেলেকে মেরে ফেলেছে বাবা। বাবা এখন কি হবে বাবা? বাবা। তান্ত্রিক একটু ধমক দিয়ে এই হরনাথকে বলল, আহ, কাঁদিস না, ওই পিশাচ এবার তোকে মারবে। অনেকটা মাটি খুঁড়ে আমি হাঁপিয়ে গেছি, তুই একটু মাটি খুঁড়তে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো বাবা, আমি পারবো। কঙ্কালটা একবার পেয়ে গেলেই ব্যাস। এই বলে হরনাথ তান্ত্রিকের হাত থেকে কোদালটা নিয়ে নিজে মাটি খুঁড়তে শুরু করলো। বাবা, এখানে তো ভাঙা বাঁশের খাটিয়া আর মাদুর ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। কথাটা শোনা মাত্রই তান্ত্রিক সেখানে গিয়ে গর্তটা দেখল। সত্যিই সেখানে বাঁশের একটা জর্জরিত খাট আর কয়েকটা মাদুর ছেঁড়া ছাড়া আর কিছুই নেই। একটু খোলো, একটু খোলো, আর একটু খোলো, হয়তো কঙ্কালটা আর একটু নিচেই পাওয়া যাবে। হরনাথ মাথার ঘাম পায়ে ফেলে আরো কিছুটা মাটি খুঁড়ল, কিন্তু কোনো কঙ্কাল সেখানে পাওয়া গেল না। এবার তারা দুজনেই অবাক হলো। হরনাথ বলল, হারামির বাচ্চা ভান্ডারি আমাদের মিথ্যা কথা বলেছে সাধু বাবা, আমি ওকে উচিত শিক্ষা দেব। তান্ত্রিক কিন্তু একটা কথাও বলল না, যেন সে শুনতেই পায়নি কিছু। তার মাথায় যেন অন্য কিছু চলছে। হরনাথ তান্ত্রিককে নিয়ে আবারও ভান্ডারির বাড়িতে এসে হাজির হলো। এবার সে চিৎকার চেঁচামেচি শুরু করলো। এ ভান্ডারি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তুই যেই জায়গাটা দেখিয়ে বলেছিলি ওখানে অনাদির মৃতদেহটা পুঁতেছিলি, ওখানে তো কিছুই নেই। জানিস আমি তোর কি অবস্থা করতে পারি? পর মুহূর্তেই হরনাথ নিজের রাগকে কাবু করে ভান্ডারিকে বলল, দেখ ভান্ডারি, অনাদির আত্মা আমার ছেলেকে হত্যা করেছে, এবার যে সে আমাকেও হত্যা করবে। আচ্ছা, আমি ওর কি ক্ষতি করেছি বল? আমি তোর জমি ফিরিয়ে দেবো বলেছি, আর ওকে আটকাতে না পারলে ও আমাকেও মেরে ফেলবে। আর ওকে আটকানোর একটাই উপায়, ওর মৃতদেহে আগুন দিতে হবে। তুই বল ওকে কোথায় রেখেছিস ভান্ডারি? দেখুন বাবু, ওনাদের দেহটা আমি ওখানেই পুঁতেছিলাম। তাহলে দেহটা কি হাওয়ায় উবে গেল নাকি? তুই ঠিক করে বল কোথায় পুঁতেছিলি, মাতাল একটা। থাম তুই, মরার খাট বিছানাটা এখনো ওখানেই আছে, শুধু মরাটাই নেই। তার মানে মরাটাকে কেউ সরিয়ে ফেলেছে। আমি জানি না, আমি সরাইনি। বাবা, তাহলে কে সরিয়েছে? সেটা জানি না। তুই বলেছিলিস না অনাদির স্ত্রী অনাদির মৃত্যুর পর তার বাপের বাড়ি চলে গেছে? আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই, আর আজই। এরপর হরনাথ আর সেই তান্ত্রিক গরুর গাড়িতে করে চলল চামেলির সাথে দেখা করতে তার বাপের বাড়ি। তান্ত্রিক চামেলির বাপের বাড়িতে পৌঁছে একটা বিধবা মেয়েকে দেখে বুঝতে পারল যে এটাই অনাদির স্ত্রী চামেলি। চামেলি হরনাথ আর ওই তান্ত্রিককে দেখে একটু অবাক হয়েছিল। সে উঠে দাঁড়িয়ে কিছু প্রশ্ন করতে যাবে, তার আগেই তান্ত্রিক বলল, মা, মারে, দেখ তো একে চিনতে পারিস কিনা? হ্যাঁ,
চিনতে পেরেছি। ও জোর করে তোর স্বামীর একটা জমি দখল করেছিল না? এখন ওর ভুল বুঝতে পেরেছে, ওই জমিখানা তোকে ও ফিরিয়ে দেবে। অরুণা তো হাত জোর করে অনাদির স্ত্রীর কাছে নিবেদনের স্বরে জানালো, বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাদের সমস্ত জমি ফিরিয়ে দেবো। আমার অন্যায় হয়েছে বৌমা, আমায় ক্ষমা করে দাও। আমি আর তোমার দিকে নজর দেব না। মারে, তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। তোর স্বামীর মৃত্যুর পর তুই তোদের গ্রামের ডোমের সাহায্য নিয়ে তোর স্বামীর মৃতদেহটা শ্মশানের পাশে একটা জায়গায় পুঁতে দিয়েছিলিস। আমি সেই জায়গাটা খুঁড়ে দেখেছি, সেখানে তোর স্বামীর মৃতদেহ নেই, শুধু মরার খাটিয়াটা পড়ে আছে। মৃতদেহটা কোথায় গেল বলতো? আমি সরিয়েছি। প্রথমে যেখানে আমার স্বামীর মৃতদেহটা কবর দেওয়া হয়েছিল সেখান থেকে পরে ওটা আমিই সরাই। আমার স্বামীর মৃত্যুর 1 সপ্তাহ পরে আমি ওখানে গিয়েছিলাম, তখনই ওই জায়গা থেকে আমি ওটা সরাই। কিন্তু কেন? তা আমি জানি না, তবে আমার স্বামী জীবিত অবস্থায় আমাকে এই কাজটা করতে বলে গিয়েছিল। বুঝেছি, অনাদি ব্যাপারটা আগেই বুঝতে পেরেছিল আমার মতো কেউ একজন তান্ত্রিক আসবেই, তাই ও মরার আগেই সব পরিকল্পনা করে রেখেছিল। মা, তুমি আমাকে বলো, তোমার স্বামীর মৃতদেহটা দ্বিতীয়বার তুমি কোথায় পুঁতেছিলে? ক্ষমা করবেন আমাকে, আমার স্বামী এ কথা কাউকে বলতে মানা করেছে। কিন্তু এখন আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ তোমার স্বামী এখন পিশাচ। সে তোমার শ্বশুরবাড়ি এলাকায় খুব উপদ্রব করছে, আর কয়েকজনকে তো প্রাণেও মেরেছে। তোমার স্বামীর মৃতদেহটা তুমি কোথায় পুঁতেছো বলো, তাহলে আমি হরনাথের প্রাণটুকু বাঁচাতে পারবো। ইতিমধ্যেই আবার ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। বাতাসে একটা পচা গন্ধ কোথা থেকে যেন ছড়িয়ে পড়ল। তারপর এক বিকট পৈশাচিক হাসির শব্দ শোনা গেল। আস্তে আস্তে সেই ছায়া মূর্তি আবির্ভূত হলো। তুই যাদেরকে বাঁচাতে যাচ্ছিস তারা কেউ ভালো মানুষ নয়। ওই কি ভাবছিস আমি ওইটুকু একটা জমির জন্য ওদের প্রাণে মারছি? না, ওদের আমি মেরেছি অন্য কারণে। ওদের জন্যই আমি প্রাণে মরেছি। তবে শোন, হরনাথের ছেলে বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে। অনেক কবিরাজ করে ওই ছেলের রোগ ভালো হয় না। শেষমেশ হরনাথ ছেলেকে বাঁচানোর জন্য এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তোর ছেলে তো মারণ রোগের শিকার হয়েছে রে, একে বাঁচানো তো খুবই দুষ্কর। সাধু বাবা, আপনি যে করেই হোক আমার ছেলেকে বাঁচান। আপনি যা চাইবেন আমি সব দিতে রাজি। আপনি কিছু একটা করুন। আছে, একটা উপায় আছে। আমি কালো জাদু করে তোর ছেলের মারণ রোগকে অন্য কারোর শরীরে চালান করে দিতে পারি রে। তাতে তোর ছেলে সুস্থ হয়ে যাবে আর ওই রোগের শিকার হয়ে যাবে অন্য কেউ। এই নে, মন্ত্র পড়া পান সুপারিটা নে। যা, এটা কোনো জায়গায় রেখে দিবি। এটা যে ডেগোবে তারই শরীরে প্রবেশ করবে এই মারণ রোগ। যাওয়ার সময় দক্ষিণাটা দিয়ে যাস বাপ। আরে মদনা, এখন এটা কোথায় রাখা যায় বলতো? কেন কর্তা, আপনার চির শত্রু অনাদির ঘরে? ওই অনাদি চলে গেলে ওর ডাকুর ডাকুর বউটা কিন্তু
একেবারে আপনার হয়ে যাবে। তাই ঠিক বলেছিস, একদম একদম ঠিক বলেছিস। যা ওর বাড়িতেই রেখে দিয়ে আয়, যা। হরনাথের কুনজর ছিল আমার স্ত্রীর দিকে, তাই ওরা আমাকে তিলে তিলে মারলো। কি 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 দোষ করেছিলাম আমি? কি দোষ করেছিলাম? সব শুনে তান্ত্রিক রাগে হরনাথের দিকে তাকিয়ে বলল, ছি, তুই আমাকে এত বড় মিথ্যে কথা বলে এখানে এনেছিস? আমি তোর এতটুকু উপকার করব না। এরপর ওই ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো হরনাথের দিকে। তারপর হরনাথের ঘাড় মোটকে মাথাটা পেছনে ঘুরিয়ে দিল। হরনাথ মরার আগে এক বিকট আর্তনাদ করে উঠল। এই দৃশ্য দেখতে না পেরে তান্ত্রিক আর চামেলি মুখ ঘুরিয়ে নিয়েছিল। সব শেষে ছায়া মূর্তিটা বলল, আমার বাড়ির উঠানে আমার স্ত্রী আমার মৃতদেহটা পুঁতে দেয়। তুই আমার মৃতদেহটা সৎকার করে এবার আমাকে মুক্তি দে, মুক্তি দে আমায়।